আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি। ওকে, আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে। আমার মাইক্রোফোনটা হচ্ছে মিউট করা ছিল, এই জন্য খেয়াল করি নাই। যেটা বলছিলাম যে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঈদের আগে তোমাদের হচ্ছে শেষ ক্লাসে। আমি ভাবছিলাম গত ক্লাস হচ্ছে মানে মঙ্গলবারের ক্লাসটা তোমাদের সাথে আমার শেষ ক্লাস, বাট পরে আমি ফাইন্ড আউট করলাম যে না, আজকে হচ্ছে মানে একটা ক্লাস রয়ে গিয়েছে। সো এনিওয়ে ব্যাপার না, আজকে হচ্ছে একটু আগে তোমাদের আবিদাপু সম্ভবত ক্লাস নিছে, তোমাদের ওই যে বাইরে বেরোইছে। তোমাদের আবিদাপু তো তোমাদের অনেক লম্বা ক্লাস নিয়ে দিছে, তাই না? বাংলা তোমাদের আবিদাপু তোমাদের অনেক লম্বা পড়াইছে, ঠিক আছে, কিন্তু সায়েন্সের সাবজেক্ট এত লম্বা তোমাদের পড়া লাগবে না। তোমাদের একদম ছোট্ট সুন্দর কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস করাবো আজকে। সরি, আচ্ছা, সরি সরি, ওকে, ঠিক আছে। সো আমরা 12 অধ্যায় জীবের বংশগতি ও বিবর্তন এই চ্যাপ্টারটা স্টার্ট করছিলাম। এই চ্যাপ্টারের বইটা দেখাই, গত ক্লাসে আমি বইটা দেখাইতে পারি নাই, খেয়াল করব। আমরা শুরু করেছিলাম, দেন আমাদের বংশগতি কাকে বলে, জেনেটিক্স কাকে বলে এটা পড়েছিলাম। তারপরে আমাদের বংশগতীয় বস্তু যে চারটা সেটা পড়েছিলাম, এবং বংশগতীয় বস্তুর মধ্যে প্রথম বংশগতীয় বস্তু ক্রোমোজোম, এটা পড়াই দিয়েছিলাম এবং তোমাদেরকে আমি বলছিলাম যে ক্রোমোজোম পর্যন্ত তোমাদেরকে আমি পড়িয়ে দিয়েছি, তোমরা চেক করবা যে এই পর্যন্ত সবকিছু পড়ানোর ডান হয়েছে কিনা। ওকে, এটা তোমাদেরকে পড়াই দিছিলাম। তো গত ক্লাসে তোমরা একটু খেয়াল করবা যে এরকম একটা স্লাইড ছিল তোমাদের, নড়ে না কেন? আচ্ছা নড়ছে, এটা মানে একটু দুর্বল হয়ে গেছে। এরকম একটা স্লাইড ছিল যেখানে ক্রোমোজোমের আবিষ্কারক, ক্রোমোজোমের আকার, ক্রোমোজোমের সংখ্যা নিয়ে কথা বলা ছিল। আজকে আমরা মেনলি পড়ব ডিএনএ, যেটা আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। শর্ট সিলেবাস হোক, ফুল সিলেবাস হোক, ঢাকা বোর্ড হোক, যশোর বোর্ড হোক, 2025 সাল হোক, 26 সাল হোক, 30 সাল হোক, সবসময় এই কোশ্চিনটা আমাদের পড়তে হবে, জানতে হবে। এবং এটা শুধুমাত্র আমাদের টেনে না, ফার্দার যে আমাদের লাইফটা সব জায়গায় আমাদের এটা কাজে লাগবে। তো তোমরা যেহেতু ফর দ্য ফার্স্ট টাইম ডিএনএ সম্পর্কে শিখছো, সো আমার কাজ হচ্ছে ডিএনএটা তোমাদের এত সহজভাবে এবং সুন্দরভাবে লেখার কৌশল সহ বলে দেওয়া, যেন সারা জীবন তোমাদের এই তন্দ্রাপুর কথা মনে থাকে, যে তন্দ্রাপুর কাছ থেকে জীবনে প্রথম ডিএনএ শিখছিলাম, সেটা আর কখনো ভুলি নাই। ওকে, সো এই সেম স্লাইডটা তোমাদের ক্রোমোজোমের স্লাইডটা তোমরা তো দেখলা, রাইট? এই সেম স্লাইডটাই দেখো তোমরা খেয়াল করে ডিএনএ এর মধ্যে আছে। আচ্ছা, ডিএনএ এর মধ্যে স্লাইডটা ছিল তো, আচ্ছা আমি একটু দেখাই, ডিএনএ এর মধ্যে স্লাইডটা তো থাকার কথা। এই দেখো, ওই সেম স্লাইড হচ্ছে ডিএনএ এর মধ্যে আছে, অর্থাৎ ওখানে আমরা ক্রোমোজোমের আবিষ্কারক পড়ছিলাম, মনে আছে? এইখানে আমরা হচ্ছে ডিএনএ এর আবিষ্কারক পড়তেছি। ওখানে আমরা ক্রোমোজোমের আকার পড়ছিলাম, মনে আছে? এখানে আমরা ডিএনএ এর আকার পড়তেছি। ওখানে আমরা ক্রোমোজোমের সংখ্যা পড়ছিলাম, মনে আছে? এখানে আমরা ক্রোমোজোমের সংখ্যা পড়তেছি। এটা ডিএনএ এর আকার না, এটা ডিএনএ এর আকৃতি, ঠিক আছে? এটা ডিএনএ এর আকৃতি এবং হচ্ছে ডিএনএ এর সংখ্যা। ডিএনএ এর সংখ্যা একটা ক্রোমোজোমে একটা থাকে, গত ক্লাসে সেটা শিখাই দিছি, রাইট? কিন্তু এটা কে লিখছে? তারিফ লিখছে যে এটা ফার্স্ট ও নিজে পড়ছে, সে আমি পড়াই নাই ওরে। আচ্ছা, তুমি তো নিজে পড়ছো তাই না, বাট তুমি যার কাছ থেকে প্রথম শিখছো সে হচ্ছে তন্দ্রাপু। তুমি যেহেতু নিজে পড়ছো, এটা খুবই ভালো হইছে। আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি যখন কোনো আমার ক্লাসে কোনো একটা স্টুডেন্ট নিজে পড়ে আসে, অথবা আরেকটা কাজ করে আসে যে অন্য কোথা থেকে ক্লাসটা করে আসছে। সেটা হতে পারে স্কুলের কোনো ক্লাস, তারপরে হচ্ছে অনলাইন কোনো ক্লাস, কোনো কোর্সের ক্লাস, যে কোনো কিছু হইতে পারে। তোমরা মনে করো যে হচ্ছে তোমরা কোনো না কোনো দিন এটা পড়ে আসছো, তখন আমি খুবই বেশি খুশি হই। কেন জানো? তারপরে যখন আমি পড়াবো, আমি এটুকু বিশ্বাস করি কিভাবে পড়তে হবে এবং কিভাবে শিখতে হবে এটা সম্পর্কে তোমার পার্সপেক্টিভ একটু হলেও চেঞ্জ হবে, মানে 1% হলেও চেঞ্জ হবে। তুমি পড়ার সময় খেয়াল করবা, যেমন দেখো তুমি যখন ডিএনএ এর ইনফরমেশনগুলো তোমার বইয়ের মধ্যে পড়ছো, তখন জাস্ট তুমি একরকম ভাবে পড়ছো। বাট তোমাকে এখন আমি দেখালাম যে ক্রোমোজোমের যখন পড়বা, তখন সাইমultaneously ডিএনএ পড়বা। অর্থাৎ এভাবে পড়বা যে ক্রোমোজোমকে আবিষ্কার করে, ডিএনএ কে আবিষ্কার করে। ক্রোমোজোম কত সালে আবিষ্কৃত হয়, ডিএনএ কত সালে আবিষ্কৃত হয়। ক্রোমোজোমের আকার কত, ডিএনএ এর আকার আসলে দরকার নাই, কারণ ডিএনএ এর আকার তো বিভিন্নভাবে হয়। এমনকি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আমি শেয়ার করতে পারি, সেটা হচ্ছে বলা হয় যে মানুষের যতগুলো ডিএনএ আসে, একটা কোষে যতগুলো ডিএনএ আছে, মানে একটা কোষে যদি 46টা ক্রোমোজোম থাকে, 46টা ক্রোমোজোমের 46টা ডিএনএ, এই ডিএনএ গুলোকে
সুতার প্যাচটা খুলে যদি লম্বা করা যেত, কারণ ডিএনএ তো অনেক প্যাঁচানো অবস্থায় থাকে, সেটা দিয়ে নাকি পৃথিবী থেকে চাঁদ পর্যন্ত যাওয়া যেত। মানে এতই বেশি ডিএনএ প্যাঁচানো অবস্থায় থাকে, বা ডিএনএ এর আকার হচ্ছে এতই বেশি মানে ছোট অবস্থায় থাকে, কিন্তু যখন এটা প্যাচ খোলা হয় এটা অনেক বড় আকার হয়। সো কয়েক মাইক্রন থেকে কয়েক সেন্টিমিটার পর্যন্ত এটা হচ্ছে হতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে ডিএনএ এর আকৃতি। প্রকৃত কোষের ডিএনএ সূক্ষ্ম সুতার মতো, আর আদিকোষের ডিএনএ হচ্ছে গোলাকার। আদিকোষের ডিএনএটা গোলাকার হবে, আর প্রকৃত কোষের ডিএনএটা হচ্ছে এই যে আমরা যেরকম ভাবে আঁকি ওরকম ভাবে হবে। ওকে, এটা। এখন আমরা চলে যাব আমাদের হচ্ছে ডিএনএ এর গঠন বর্ণনাতে। তোমরা একটা জিনিস মনে রাখবা, একটা ডিএনএ আমাদের হচ্ছে দুইটা গঠন আছে একটা ডিএনএ এর। এটা হচ্ছে আমাদের ডিএনএ এর রাসায়নিক গঠন, রাসায়নিক, আর এটা হচ্ছে ডিএনএ এর ভৌত গঠন। ঠিক আছে, তো পরীক্ষায় শুধু রাসায়নিক গঠন আসতে পারে, শুধু ভৌত গঠনও আসতে পারে, তারপরে হচ্ছে আমাদের ভৌত এবং রাসায়নিক দুটো গঠন, মানে শুধু গঠনও আসতে পারে, যে কোনো হচ্ছে আসতে পারে। তো আমি শুরু থেকে যাই। প্রথমে আগে তোমাকে জানতে হবে, মনে করো তুমি ডিএনএ সব পড়ে ফেলাইছো, কিন্তু পরীক্ষায় আসছে ডিএনএ কাকে বলে, ডিএনএ কি। তোমরা যে কোশ্চিনটা ছোটবেলায় সবচেয়ে বেশি করতা, এখন যারা ক্লাস 6 7 8 পড়ে ওরা কিন্তু কোশ্চিন করে, আপু ডিএনএ কি। এখন ওদেরকে যদি আমি এই সংজ্ঞাটা বলি, ওরা কিন্তু কখনোই বুঝবে না যে ডিএনএ কি। সো ওদেরকে শুধুমাত্র চিত্রটা দেখাই। তো তোমরা এতদিন কিন্তু ডিএনএ জানতা যে ডিএনএ এরকম একটা চিত্র আছে, কিন্তু যখন পরীক্ষায় আসছে ডিএনএ কি, ডিএনএ কাকে বলে, তখন এটা সুন্দরভাবে আসতে হবে। ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, খেয়াল করো, ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড পুরো ফর্মটা এটা হলো ক্রোমোজোমের প্রধান উপাদান, যেটা আমরা অলরেডি পড়ে আসছি। ক্রোমোজোমের প্রধান উপাদান, বংশগতির রাসায়নিক উপাদান ও ডিএনএ। বংশগতির ভৌত উপাদান কি বলো তো? বংশগতির ভৌত উপাদান কি? বংশগতির ভৌত উপাদান কি? ভৌত উপাদান হচ্ছে ক্রোমোজোম, আর রাসায়নিক উপাদান হচ্ছে ডিএনএ। ঠিক আছে, বংশগতির ভৌত উপাদান গত ক্লাসেই পড়ছি, ভুল করছি, গত ক্লাসের পড়া ভুল করো, গত ক্লাসেই পড়ছি বংশগতির ভৌত উপাদান মানে যেটা বাহ্যিকভাবে দেখা যাচ্ছে। আর ডিএনএ এর লাস্টে কি আছে? অ্যাসিড আছে। অ্যাসিড কি একটা রাসায়নিক পদার্থ না? সো অবভিয়াসলি ডিএনএও একটা রাসায়নিক পদার্থ হবে না, রাইট? যা দুই সূত্র বিশিষ্ট। এই যে এটা একটা সুতা, এইটা আরেকটা সুতা, দুই সূত্র বিশিষ্ট সর্পিল আকার গঠন। হোয়াট ইজ সর্পিল আকার? আমরা প্যাড খাতায় লিখি না, এরকম এরকম পেঁচানো থাকে, ওই প্যাড খাতাটার আকৃতি হচ্ছে সর্পিল আকার। স্পাইরাল, স্পাইরাল খাতাকে আমরা সর্পিল আকার বলি। ঠিক আছে, সূত্র মানে দুইটা সুতা, এই যে এটা একটা সুতা, এইটা আরেকটা সুতা, বুঝতে পারছো? ঠিক আছে, পলিনিউক্লিওটাইড কি সেটা আমি একটু পরে বুঝাবো, এটা আগে বুঝানো যাবে না, একটু পরে বুঝাবো। তো এই এই সংজ্ঞাটা আর একটু পরে আরো ক্লিয়ার হবা, আমি আগে চলে আসি এই জায়গাতে। ডিএনএর গঠন দুই রকম, একটা হচ্ছে ভৌত গঠন, একটা হচ্ছে রাসায়নিক গঠন। তো প্রথমে আমরা রাসায়নিক গঠনটা পড়বো বা কেমিক্যাল স্ট্রাকচারটা পড়বো। তো একটা ডিএনএর রাসায়নিক গঠনে, মানে মনে করো যে এটা একটা ডিএনএ, এটা একটা ডিএনএ, তো এই অংশটাকে যদি আমি কাটি, যে এরকম একটা অংশ, এই অংশতে অনেকগুলো এরকম গোল গোল জিনিস আছে, এরকম অনেকগুলো গোল গোল জিনিস দিয়ে আমাদের ডিএনএটা তৈরি। তো এই যে আমাদের অনেকগুলো গোল গোল জিনিস দিয়ে ডিএনএটা তৈরি, ঠিক আছে, এই যে অনেকগুলো গোল গোল জিনিস দিয়ে ডিএনএটা তৈরি, এরকম গোল গোল জিনিস দিয়ে, এই গোল গোল জিনিসগুলা এক একটা হচ্ছে নিউক্লিওটাইড। অর্থাৎ ডিএনএ হচ্ছে, ডিএনএ কে ভাঙলে আমি কি পাবো? একদম সোজা বাংলা কথা, ডিএনএ কে ভাঙলে আমি পাবো অসংখ্য নিউক্লিওটাইড। ডিএনএ কে ভাঙলে কি পাবো? অসংখ্য নিউক্লিওটাইড। এই অসংখ্য কথাটাই হচ্ছে পলি। আমরা জানি পলি মানে কি? পলি মানে হচ্ছে অনেক। সো ডিএনএ হচ্ছে অনেক নিউক্লিওটাইডের একটা স্ট্রাকচার। ডিএনএ কে ভাঙলে অনেকগুলো নিউক্লিওটাইড পাওয়া যায়, যেটাকে আমরা পলিনিউক্লিওটাইড বলি। ক্লিয়ার?
ফাইন। এর তিনটা অংশ থাকে। টাইড, টাইড মানে কি? টাইড মানে হচ্ছে তিন। তো একটা পলিনিউক্লিওটাইডকে ভাঙলে তিনটা জিনিস পাওয়া যায়। তাহলে আমি একটু আসি। একটা ডিএনএ কে ভাঙলে পাওয়া যায় নিউক্লিওটাইড, অসংখ্য নিউক্লিওটাইড। আর একটা নিউক্লিওটাইডকে ভাঙলে পাওয়া যায় তিনটা জিনিস, কারণ টাইড মানে তিন। সো তিনটা জিনিস। তো তিনটা জিনিস কি কি? এখানে লেখা আছে তিনটা জিনিস কি কি। নাম্বার 1 হচ্ছে, লেখার প্যাটার্ন এক্স্যাক্টলি স্লাইডে যেভাবে আছে এভাবেই থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট লেখার প্যাটার্ন। 5 কার্বন যুক্ত শর্করা। আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5, 5টা কার্বন যুক্ত একটা শর্করা। কি আমাকে বলতে পারবে গ্লুকোজে কয়টা কার্বন থাকে? তোমরা চতুর্থ অধ্যায় জীবনী শক্তিতে পড়ে আসছো, গ্লুকোজে কয়টা কার্বন থাকে? ইয়েস, 6টা কার্বন থাকে। সো এইভাবেই 5 কার্বন যুক্ত, এটা 6 কার্বন যুক্ত একটা শর্করার উদাহরণ হচ্ছে গ্লুকোজ। 5 কার্বন যুক্ত একটা শর্করার উদাহরণ হচ্ছে রাইবোজ। 5 কার্বন যুক্ত একটা শর্করার উদাহরণ হচ্ছে রাইবোজ। এই রাইবোজ সুগার থেকে, রাইবোজ সুগার বা শর্করা থেকে যখন 2 নম্বর কার্বনের O2 বলছে একজন, O2 না শুধু O, অক্সিজেন বাদ যায়, 2 নম্বর কার্বনের একটা অক্সিজেন বাদ যায়। বাদ মানে হচ্ছে ডি, ডি মানে বাদ যাওয়া। তোমরা কেমিস্ট্রিতে, অর্গানিক কেমিস্ট্রির 11 নম্বর চ্যাপ্টারে পড়বা ডি কার্বক্সিলেশন, ডি কার্বক্সিলেশন, ডি মানে হচ্ছে বাদ যাওয়া। সো এই যে আমাদের ডি মানে বাদ যাওয়া, সো ডি কি বাদ? ডি অক্সি বাদ, মানে অক্সিজেন বাদ। ঠিক আছে, সো ডিঅক্সি রাইবো মানে 2 নম্বর কার্বনে একটা অক্সিজেন বাদ যাবে, ডিঅক্সি রাইবোজ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে কি বলবো? 5 কার্বন যুক্ত শর্করার ডিএনএর ক্ষেত্রে নামটা কি? ডিএনএর ক্ষেত্রে নামটা কিন্তু ডিঅক্সিরাইবোজ। যদি আরএনএ হতো নামটা থাকতো রাইবোজ। এখন অনেকে প্রশ্ন করতে পারো আপু এই ছবিটা কি আঁকা শিখবো কিনা? এই ছবিটা আঁকা শিখতে হবে না, বাট এই ছবিটা এক্স্যাক্টলি হচ্ছে এরকম একটা ছবি। একটু খেয়াল করবা, নিচে উপরে উপরে নিচে, এইচ, নিচে উপরে উপরে নিচে, আর অপোজিটে OH 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 আর CH2OH। ঠিক আছে, এখানে ও। এটা হচ্ছে আকার একদম শর্টকাট। ঠিক আছে, এটা না আঁকতে শিখলেও চলবে, অথবা পরীক্ষা আঁকতে চাইলে শর্টকাটে কেউ যদি এমনি এঁকে দেয় তাকেও টিচার হচ্ছে কিছু বলবে না, এভাবে আঁকলেও হবে, শর্টকাট আর কি, বাট দরকার নেই। ফাইন, তাহলে আমরা আরএন এর ক্ষেত্রে রাইবোজ সুগার পাই, ডিএন এর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ সুগার পাই। ডিঅক্সি মানে হচ্ছে 2 নম্বর কার্বনে বাদ যাওয়া অক্সিজেন। এরপরে আমরা 2 নম্বরে পাচ্ছি হচ্ছে নাইট্রোজেন বেস বা নাইট্রোজেন ক্ষার। বেজের বাংলা ক্ষার, এটা আমরা সবাই জানি। অ্যাসিড ক্ষার, এটাও আমরা বুঝি, অ্যাসিড এক রকমের রাসায়নিক পদার্থ, ক্ষার আরেক রকমের রাসায়নিক পদার্থ, এটা আমরা সবাই বুঝি। সো এই যে নাইট্রোজেন বেস হচ্ছে 2 রকমের, একটা হচ্ছে পিউরিন, আরেকটা হচ্ছে পাইরিমিডিন। নাইট্রোজেন বেস 2 রকমের, একটা হচ্ছে পিউরিন, আরেকটা হচ্ছে আমাদের পাইরিমিডিন। বুঝতে পারছো? আচ্ছা, তো পিউরিন, হ্যাঁ পিউরিন, এরা হচ্ছে 2টা, এজি, এজি, এজি হচ্ছে পিউরিন। আর পাইরিমিডিন হচ্ছে সিটিইউ, সিটিইউ। ওই যে পড়ি তোমাদের অনেকের স্কুলে সিটি হয় না, তো আমি ওভাবে মনে রাখতাম সিটিইউ। এই সিটিইউ এটা হচ্ছে পাইরিমিডিন, এটা হচ্ছে এজি, আর এটা হচ্ছে সিটিইউ। ঠিক আছে, এটা বড় না, সো এখানে 3টা নাম আছে, আর এটা ছোট, সো এটাতে হচ্ছে 2টা নাম আছে। এজি, এ দিয়ে শুরু হবে, পিউরিন পাইরিমিডিন। ওকে, এবার এখানে একটু মনে রাখবো, আমি যেভাবে মনে রাখতাম, আমার নাম তন্দ্রা, টি দিয়ে শুরু, মানে মনে রাখার খাতিরে আমি মনে রাখতাম যে আমি অনেক স্পেশাল, সো আমি ডিএনএ তে আসি। আর আরএনএ, আরএনএ যেহেতু অত স্পেশাল না, আমরা এটা বুঝতে পারতেছি, কারণ আমরা সবসময় ডিএনএ কে প্রায়োরিটি দিচ্ছি। সো ডিএনএ তে যেরকম সিটি থাকবে, আরএনএ তে সিইউ থাকবে, মানে টি থাকবে না, ইউ থাকবে। বুঝতে পারছো? আরএনএ তে সিটি থাকবে না, সিইউ থাকবে। ডান? ডান? ঠিক আছে। সো এইভাবে আমাদের হচ্ছে পিউরিনে অ্যাডিনিন এবং গুয়ানিন,
আর পাইরিমিডিনে থাইমিন এবং সাইটোসিন। এখানে তো এরকম ছক করে দেওয়া আছে, বাট তোমরা এমনি ন্যাচারালি লিখবা। আচ্ছা, এইটা নাইট্রোজেন ঘটিত বেস বা ক্ষার কেন বলি, আমরা যদি এদের স্ট্রাকচারগুলো দেখি, এদের স্ট্রাকচার আমরা বড় হলে শিখবো, আমাদের এখন স্ট্রাকচার শেখা লাগবে না। এদের প্রত্যেকের স্ট্রাকচারে নাইট্রোজেন আছে। যে কোনো একটা ক্ষারের নাম বলো, যে কোনো একটা ক্ষারের নাম বলো, যেরকম সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে কিন্তু কোনো নাইট্রোজেন নাই, রাইট? সো এখানে কিন্তু একটা নাইট্রোজেন আছে। সো এদের প্রত্যেকটাতে আমাদের হচ্ছে মাস্ট একটা নাইট্রোজেন আছে। হ্যাঁ, ডান। ডিএনএ তে নিচের কোনটি পাওয়া যায়, এই অ্যান্সারটা তোমরা একটু দিবা এখন। ডিএনএ তে নিচের কোনটি পাওয়া যায়? রাইবোজ সুগার কি ডিএনএ তে পাওয়া যায়? নো। ইউরাসিল কি পাওয়া যায়? নো। অ্যাডিনিন কি পাওয়া যায়? ইয়েস। ফসফরিক অ্যাসিড কি পাওয়া যায়? না। ফসফেট গ্রুপ পাওয়া যায়, ফসফরিক অ্যাসিড না। সো এটার অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডিনিন। আচ্ছা, তাহলে আমাদের এবং আরেকটা হচ্ছে অজৈব ফসফেট। ফসফেটের ইয়েটা যদি আমি লিখি, খুবই সহজ, PO4 3-। একটু খেয়াল করো, সবসময় মনে রাখবা ফসফেটের হাত হচ্ছে 5টা। তোমরা যদি কেমিস্ট্রি পড়ে থাকো তোমরা জানবা যে ফসফেটের যোজনী হচ্ছে 5। সো ফসফেটের হাত হচ্ছে 5টা, এবং অক্সিজেনের হাত কয়টা? 2টা। সো একটা ফসফেট, 2টো অক্সিজেন, এটা, এটা এবং এটা। এখন অক্সিজেনের হাত তো আসলে 2টা, কিন্তু এখানে অক্সিজেনের হাত কিন্তু একটা। যেহেতু একটা হাত পূরণ হয় নাই, সেজন্য ও মাইনাস। ও মাইনাস, এটা কিন্তু মাইনাস না। কেন মাইনাস না? কারণ ও হচ্ছে অক্সিজেনের হাত পূরণ করছে, সো মাইনাস না। ফসফরাসের যেরকম 5টা হাত থাকার কথা 5টা, অক্সিজেনের 2টা হাত থাকার কথা 2টা, এই যে একটা 2টা, কিন্তু ওগুলোর অক্সিজেনের একটাই হাত আছে, দ্যাটস ওয়াই ওরা মাইনাস হইছে। এবং কয়টা মাইনাস? 3টা মাইনাস, 1 2 3টা মাইনাস। সো PO4 3-। ওইটার স্ট্রাকচারটা হচ্ছে এমন, বুঝছো? বুঝতে পারছো এটা তোমরা? এটা না বুঝতে পারলেও চলবে, বাট খুবই সিম্পল জিনিস। যাদের একটু ব্রেন দ্রুত কাজ করে বা যারা একটু ব্রেন স্ট্রমিং করতে পছন্দ করো, তারা খুব দ্রুত এই জিনিসটা হচ্ছে বুঝে যাবা। একদম সহজ জিনিস। ওকে, ফাইন। তাহলে রাসায়নিক গঠনের বর্ণনাটাতে এক্স্যাক্টলি এই জিনিসটাই লিখতে হবে, যে আমাদের হচ্ছে এই যে আমাদের 3টা জিনিস, এই 3টা জিনিসের আন্ডারে আবার বর্ণনা লিখতে হবে। অর্থাৎ 5 কার্বনযুক্ত শর্করার নাম কি, সে কিরকম, নাইট্রোজেন বেস বা ক্ষার কি, সে কিরকম, এবং ফসফেট কি এবং ফসফেট কিরকম, এটাই লিখতে হবে। এখানে এটা মেন না, এখানে মেন হচ্ছে যদি রাসায়নিক গঠন আসে, এই চিত্রটা আঁকাটা হচ্ছে আমাদের মেন। এই যে রাসায়নিক গঠনের যে চিত্রটা, সেটা আঁকাটা হচ্ছে আমাদের মেন। এবং এই চিত্রটা তোমাদেরকে খুব সহজভাবে শিখিয়ে দেওয়া হয়েছে হচ্ছে চিত্র অঙ্কন কৌশলের যে ভিডিও আছে, সেই ভিডিও সিরিজের একদম লাস্টের ভিডিওটা হচ্ছে এটা। তোমরা আমার চ্যানেল বা ACS ফিউচার স্কুলের চ্যানেলে এটা হচ্ছে পেয়ে যাবা। এবং মোস্ট ইম্পর্টেন্ট, বইতে শুধুমাত্র এটা ছবি আঁকা আছে, কোনো চিহ্নিতকরণ নাই। অর্থাৎ কোনটা রাইবোজ সুগার, কোনটা ফসফেট, কোনটা মানে হচ্ছে কোনো কিছুই চিহ্নিতকরণ নাই। এটা কিন্তু এখানে চিহ্নিতকরণ সহ আছে, মানে ওই ভিডিওটাতে চিহ্নিতকরণ সহ আছে। তো সবাই অবশ্যই ওই ভিডিওটা দেখে নিবা। আচ্ছা, তো এইটা সহ রাসায়নিক অঙ্কন শেষ, বাট এখানে অনেক কথাবার্তা আছে, আমরা সামনে এগুলো পড়বো। তো আমি পুরোটা শেষ করে নিই, তারপর তোমাদের কাছ থেকে আমি কোশ্চিন নিব। আচ্ছা, তো এইবার আমরা চলে যাচ্ছি হচ্ছে ভৌত গঠনের কাছে। ভৌত গঠনে আমি মনে রাখতাম @GC। তুমি যখন ভৌত গঠনের পয়েন্টগুলো বর্ণনা করবা, বইয়ের মধ্যে এত মানে হিজিবিজি ভাবে বর্ণনাটা করা আছে, মানে এটা খুবই বিরক্তকর, মানে এটা আসলে মনে রাখা যায় না এবং খুবই ইরিটেটিং। তো এই জন্য আমি যেভাবে মনে রাখতাম সবসময় @GC। মানে কি? মানে হচ্ছে এটি, যারা হচ্ছে ডাবল বন্ড দিয়ে যুক্ত, অর্থাৎ অ্যাডিনিন এবং থায়ামিন এরা হচ্ছে একে অপরের সাথে ডাবল বন্ড দিয়ে যুক্ত থাকে। এবং জিসি, এখানে হচ্ছে 3টা বন্ড থাকে, এরা হচ্ছে একে অপরের সাথে, মানে গুয়ানিন এবং হচ্ছে সাইটোসিন, এরা হচ্ছে 3টা হাইড্রোজেন বন্ড দিয়ে একে অপরের সাথে যুক্ত থাকে। এবং আমরা ছবিতেও সেটাই দেখি, এই যে অ্যাডিনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন, অ্যাডিনিন থায়ামিন গুয়ানিন সাইটোসিন এভাবে থাকে, ঠিক আছে? ওকে, এবার একটু খেয়াল করি,
এই যে এ কি, এ হচ্ছে একটা পিউরিন আর জি হচ্ছে একটা পিউরিন, তার মানে আমরা দেখতেছি সব সময় একটা পিউরিন একটা পাইরিমিডিনের সাথে আর একটা পাইরিমিডিন একটা পিউরিনের সাথে যুক্ত থাকে। তোমরা দেখতে পাচ্ছ কখনোই পিউরিন পিউরিন বা পাইরিমিডিন পাইরিমিডিনের মধ্যে হাইড্রোজেন বন্ড হইছে, অর্থাৎ এ জি বা সি টি কখনো একসাথে যুক্ত থাকছে? তোমরা খেয়াল করো, থাকছে কখনো? বলো আমাকে। না, ওইটাই তুমি লিখতেছো যে একটি অন্যটির পরিপূরক, একরকম নয়। মানে এখানে এ থাকলে ওখানে টি থাকবে, মানে এর অপোজিট ক্যারেক্টার অনেকটাকে বলে, যদি এটা অপোজিট না, এ থাকলে টি থাকতে হবে, টি থাকলে এ থাকতে হবে। তো আমরা সবাই পরিপূরক কোণ পড়ছি ম্যাথে, এটা আমাদের অনেক কাজে লাগে। যে 90 ডিগ্রি একটা কোণ যদি 45 ডিগ্রি হয় আর একটা কোণ 45 হতে হবে, অর্থাৎ 90 ম্যাচ করতে হবে, একটা 60 হলে আর একটা 30 হতে হবে। এটাকে বলে হচ্ছে পরিচিত, মানে এই যে পরিপূরক। ঠিক আছে, আচ্ছা। সো আমি মনে রাখতাম অ্যাট জিসি, এটা দিয়ে আমার 3টা ভৌত গঠনের পয়েন্ট হইতো। এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, আর এইটা থেকেই আমি বলতে পারি যে পিউরিনের সাথে পাইরিমিডিন, পাইরিমিডিনের সাথে পিউরিন। কখনো পিউরিন পিউরিন পাইরিমিডিন পাইরিমিডিন হয় না। বুঝতে পারছো? ডান। এরপরে আমরা সংখ্যা রিলেটেড টার্মগুলো শিখব। তো সংখ্যা রিলেটেড টার্মগুলো কি? সংখ্যা রিলেটেড টার্মগুলো হচ্ছে এটা, যে আমি যদি এটাকে একবার ঘুরাই, এই যে দেখো এটা আমাদের একবার ঘূর্ণ, এই একবার ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং, সরি এখানে না, এখানে এখানে ডট, হ্যাঁ 34 আর্মস্ট্রং। এবং এটাকে যদি আমি ডিএনএটাকে এখন কমপ্লিট করি এভাবে, তাহলে হচ্ছে এটা 34 আর্মস্ট্রং। সো একবার পূর্ণ ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 আর্মস্ট্রং। ক্লিয়ার? এবং এই পূর্ণ ঘূর্ণনে মোট 10টা নিউক্লিওটাইড থাকে, 3 4 5, 1 2 3 4 5, মোট 10টা ঘূর্ণন থাকে। তাহলে কি বললাম? একটা পূর্ণ প্যাচ হচ্ছে 34 আর্মস্ট্রং এবং একটা পূর্ণ ইয়ের দৈর্ঘ্য হচ্ছে মানে 10টা নিউক্লিওটাইড থাকে। এই যে 10টা নিউক্লিওটাইড যে আমাদের এখানে থাকে, তাহলে পরপর দুটো নিউক্লিওটাইডের দৈর্ঘ্য কত হবে বলো? এইটুকের দৈর্ঘ্য কত হবে? 3.4 আর্মস্ট্রং। কেন? কারণ 34 ভাগ হচ্ছে 10। সো এই যে আমাদের 34 আর্মস্ট্রং, যেটা এই 34 আর্মস্ট্রংকে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে 3.4 আর্মস্ট্রং হয়। তার মানে পরপর দুটো নিউক্লিওটাইডের দৈর্ঘ্য হচ্ছে, পরপর দুটো নিউক্লিওটাইডের দৈর্ঘ্য হচ্ছে 3.4 আর্মস্ট্রং। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে একটা পূর্ণ ঘূর্ণনে আমাদের 34টা, প্রতিটা পূর্ণ ঘূর্ণনে 10টা নিউক্লিওটাইড থাকে, তাই পরপর দুটো নিউক্লিওটাইড হচ্ছে 3.4 আর্মস্ট্রং। ডান। এবং ডিএনএ ডাবল হেলিক্সের ব্যাস হচ্ছে 20 আর্মস্ট্রং। দেখো খেয়াল করে, ডিএনএ এই যে এই যে এই যে এটা হচ্ছে কত? এটা হচ্ছে 20 আর্মস্ট্রং, এই দৈর্ঘ্য। বুঝতে পারছো? একই সাথে সবগুলো সংখ্যা পড়ে ফেলবা। আচ্ছা, আর্মস্ট্রং কি? দেখো আমরা মিটার পড়ি, মিলিমিটার পড়ি, সেন্টিমিটার পড়ি, এইরকমই একটা ইউনিট হচ্ছে আর্মস্ট্রং। গত ক্লাসে আমরা মাইক্রোমিটার পড়ছি না, যেখানে আমরা পড়ছি যে 1 মাইক্রোমিটার সমান সমান 10⁻⁻6 মিটার। একইভাবে 1 আর্মস্ট্রং সমান সমান 10⁻⁻10 মিটার। বুঝতে পারছো? এটাই। ঠিক আছে, ফাইন। এইবার আমাদের মানে এভাবে স্টেপ বাই স্টেপ মনে রাখতে হবে, এবং এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড ভৌত গঠনের। তো ভৌত গঠন যখন আমরা দেখতেছিলাম তখন আসলে খেয়াল করবা
যে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা 3 নম্বর, এটা 4 নম্বর, এটা 5 নম্বর কার্বন ছিল। সো এটা 5 এন্ড, এবং তুমি যখন এখানে গুনবা 1 2 3, এটা হচ্ছে 3 নম্বর কার্বন, সো এটা 3 এন্ড। তাহলে এইটা হচ্ছে 5 to 3, আর এইটা হচ্ছে 3 to 5। বুঝছো? বুঝছো? এটা যদি 5 to 3 হয়, ওটা হচ্ছে 3 to 5। ডান? আচ্ছা, তার মানে এইটা হচ্ছে একে অপরের বিপরীত, মানে অ্যান্টি প্যারালাল। প্যারালাল, বাট প্যারালালের দিকটা হচ্ছে উল্টো, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টি প্যারালাল। এবং আমরা দেখলাম যে এটার যে অক্ষটা, সেটাতে মানে বাহিরের দিকে আমাদের হচ্ছে সুগার এবং ফসফেট আছে। দেখো খেয়াল করে, এই যে এটা হচ্ছে ফসফেট এবং এটা হচ্ছে সুগার। সো বাহিরের দিকে আমাদের সুগার এবং ফসফেট আছে, আর ভেতরে আমাদের হচ্ছে কি আছে? নাইট্রোজেন বেস আছে। সো বাহিরে কি আছে আর ভেতরে কি আছে? তাহলে প্যারালাল অ্যান্টি প্যারালাল, ভেতর এবং হচ্ছে বাহির। ক্লিয়ার? এইটাই হচ্ছে ভৌত গঠন। এবার তোমাদেরকে আমি একটা জাস্ট 2 সেকেন্ডের একটা রিক্যাপ দিচ্ছি, সবাই দেখো খেয়াল করে। 2 সেকেন্ডের রিক্যাপে আমরা জাস্ট এটা পড়বো যে অ্যাট জিসি, অর্থাৎ এটি মানে কি, জিসি মানে কি, এবং পিউরিনের সাথে পাইরিমিডিন, পাইরিমিডেটের সাথে পিউরিন, এটাই। এবং সেকেন্ড যেটাতে আমরা যাব, স্লাইড চেঞ্জটা অনেক ঝামেলা করতেছে। আচ্ছা, সংখ্যা রিলেটেড যে টার্মগুলো আছে সেটাতে যাব, সংখ্যা রিলেটেড টার্মগুলো একসাথে পড়ে ফেলবো। এবং তারপরে হচ্ছে আমাদের অক্ষের দিকে কি, মাঝে কি। ডান? ভৌত গঠন হচ্ছে ডান। তোমাদের কাজ হচ্ছে ভৌত গঠনের চিত্র অঙ্কন করে আমাকে দেখানো। এটা আমি তোমাদের উপর ছেড়ে দিছি ইচ্ছা করে। তোমরা ইউটিউবে ঢুকলে আমি দেখছি, ইউটিউবে চিত্র অঙ্কন কৌশল, আমি দেখছি অনেক বেটার বেটার চিত্র অঙ্কন কৌশল আছে। তোমরা চিহ্নিতকরণের ক্ষেত্রে এইটা ফলো করবা, যেখানে এই সবগুলো সংখ্যা মাস দেখাবা, 34 কোনটা, 3.4 কোনটা, 20 কোনটা, এটা মাস দেখাবা। এখন তোমরা যদি একটু বইটা খেয়াল করো, তোমরা দেখবা বইতে কিন্তু চিহ্নিতকরণ নাই, বাট বইতে খেয়াল করলে দেখবা, এই দেখো বইতে লিটারেলি এইভাবে সবকিছু লেখা আছে। এই যে এইটা হচ্ছে পুরো ডিএনএর অংশটা, যেখানে ডিএনএর আবিষ্কারক, ডিএনএর হচ্ছে তোমার সংখ্যা, দেন ডিএনএর ভৌত গঠন, রাসায়নিকগত সব একবারে খিচা বিচা করে একসাথে লেখা আছে। আমি কিন্তু তোমাদেরকে যেভাবে স্লাইডে পড়াই দিছি, বইয়ের একটা লাইনও বাদ যায় নাই, কিন্তু সবকিছু একদম পারফেক্ট ভাবে পড়াই দিছি। পরীক্ষায় আসলে ঠিক একই প্যাটার্নে লিখবা। এখন তোমাদের কাছে আমার কোশ্চিন হচ্ছে, যদি পরীক্ষায় মনে করো আসছে ডিএনএর গঠন বর্ণনা করো, সেক্ষেত্রে কোন চিত্র আঁকবা? অপশন হচ্ছে রাসায়নিকের চিত্র আঁকবা, ভৌত চিত্র আঁকবা, নাকি দুটোই আঁকবা? মনে করো পরীক্ষায় ডিএনএর গঠন আসছে, রাসায়নিক বা ভৌত বলে নাই, সেক্ষেত্রে কোন চিত্রটা আঁকবা? আচ্ছা, তুমি যদি লজিক্যালি চিন্তা করো, তুমি আসলে ওই যে আমি অনেক সময় বলি না পরীক্ষায় এটা আঁকতে হবে, এটা করতে হবে, তো আমি এর আগে অনেক ব্যাচে, অনেক, সবাই না, কিছু স্টুডেন্ট আছে যারা আসলে পরীক্ষায় কম লিখে লিখে অভ্যস্ত, তো ওদের কাছে মনে হয় যে আপু এত তো আসলে আঁকা সম্ভব না, এত তো করা সম্ভব না। আমি বাবা লিখে করে এসেই তোমাদেরকে বলি, অবাস্তব কিছু বলি না। তো একইভাবে এখানে দুটো চিত্র আঁকা প্লাস বর্ণনা লেখা আসলে অবাস্তব, সেটা গতে আসুক বা ঘতে আসুক, তুমি এত টাইম পাবা না আসলে। আর শুধু চিত্র আঁকলে হবে না, চিত্র চিহ্নিতকরণ করতে হবে। বইতে যেমন যে লাল হলুদ কালি লিখছে, তুমি তেমনি লাল হলুদ করতে পারবা না, তোমাকে তো চিহ্নিতকরণ করতে হবে, তাই না? সো যেহেতু তোমাকে চিহ্নিতকরণ করতে হবে, যারা ক্লাসে কন্টিনিউয়াসলি উল্টো পাল্টা কমেন্ট করে, আমি কিন্তু সবার নাম দেখে রাখি, এবং এইগুলা 1-2 বার কমেন্ট উল্টো পাল্টা করে, আমি ওদেরকে মেনলি সুযোগ দিই। হ্যাঁ, এগেন অ্যান্ড এগেন ক্লাসের মধ্যে উল্টো পাল্টা কথা বললে তারপরে ওই যে সারা জীবনের জন্য ব্যান হয়ে যাওয়া লাগবে, তারপর আর কথাই বলা লাগবে না, ঠিক আছে? আমি কিন্তু ওই যে ওই সব টিচার না যারা হচ্ছে ঢেলে ঢেলে মার্ক দিবে, তারপরে এমন কথা বলবে যেটাতে তুমি খুবই হ্যাপি। আমি ওই টিচার না, কারণ আমি যেহেতু টিচার, আমার রেসপন্সিবিলিটিস আমার লাইফে সবার আগে। আমি তোমাকে এমন কথা বলবো না যেটা শুনলে তুমি খুশি হবা, বা এমন কথাও বলবো না যেটা তোমাকে খুব ভয় দেখাবে, তুমি ভাববা কি যে ও আচ্ছা আপুর কথা শুনে তো আমি ভয় পাইছি, তাহলে মনে হয় আপুর কথা ঠিক।
কারণ তোমাদের এই বয়সে তোমাকে আমি যেভাবে পরিচালিত করবো তুমি সেভাবে পরিচালিত হবা, বাট একটা টিচারের কিছু রেসপন্সিবিলিটিস থাকে। তোমাকে আমি বেশি মার্ক মনে করো দিয়ে দিলাম, আমার স্কুলে ছিল অনেক টিচাররা বেশি মার্ক দিয়ে দিত, কেন? কারণ স্টুডেন্ট যেন হ্যাপি থাকে। আমি তো তোমাকে হ্যাপি করার জন্য আসি নাই, তোমার কাছে এই জন্য আসছি যেন তুমি আমার থেকে শিখতে পারো। সেটার জন্য ভালো কথা হলে ভালো, খারাপ হলে খারাপ, বেশি মার্ক হলে যোগ্য, কম মার্ক যোগ্য হলে যোগ্য না। তো একইভাবে তুমি ক্লাসের মধ্যে এমন কিছু বলবা যেটা হচ্ছে ক্লাসের পরিবেশ নষ্ট করবে, বাকিদের মনোযোগ ডাইভার্সন করবে, তাহলে আমি কয়েকবার তোমাকে সুযোগ দিব, এরপরে গিয়ে আমি সুন্দর মতো তোমাকে ব্যান করে দিব, যেন তুমি আর কখনোই কোনো ক্লাসে কমেন্ট করতে না পারো। শুধু এই 7 দিনের না, কারণ তোমাকে আমি 7 দিন ধরে অবজার্ভ করছি, নাম কিন্তু আমার একদম মুখস্থ থাকে। তোমরা জানো আমি কিন্তু এখানে একটু ভাব নিয়ে বলবো, বাট সত্য কথা আমার কিন্তু পড়া মেমোরাইজেশন পাওয়ার ভালো। সো আমার কিন্তু নাম খুব সুন্দর মতো মনে থাকে, পুরো নাম সহ মনে থাকে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে চিত্র কয়টা আঁকবা। সো লজিক্যালি গ আসুক বা ঘ, এটা সাধারণত গতে আসে, দুটো চিত্র আঁকা আসলে সম্ভব না দুটো চিত্র আঁকা। সেক্ষেত্রে শুধু ভৌত এবং রাসায়নিক গঠন আসলে, আমাদের পরীক্ষা হলের সময় না থাকলে আমরা শুধু ভৌত গঠনের চিত্রটা আঁকবো, রাসায়নিক গঠনের চিত্র আঁকবো না। বাট কেউ যদি রাসায়নিক আঁকতে চাও সমস্যা নাই, মানে ওখানে তুমি ওপেন, আসলে তুমি যে কোনো একটা আঁকতে পারবা। তুমি যেটাই আঁকো না কেন অবশ্যই সেটাতে মানে তোমাকে চিহ্নিতকরণ করতে হবে, বইয়ের মতো এভাবে করলে হবে না। ওকে, কোনটা আঁকা সহজ? আচ্ছা, ইন মাই ওপিনিয়ন এটা আঁকা সহজ, বাট এটার একটু আনসিন সাইড আছে। যেমন এটা অনেকে, যে আমি যেভাবে তোমাদের প্যাচ দিয়ে দিয়ে আঁকা দেখাচ্ছি ওভাবে আসলে হবে না। আমি এই জন্যই তোমাদেরকে, তোমার চিত্র অঙ্কনের ভিডিওটা প্লিজ দেখো, কারণ বোর্ডে আসলে চিত্র অঙ্কন করা যায় পড়া বোঝানোর জন্য, পরীক্ষায় আঁকার জন্য চিত্র অঙ্কন না। আমি গত বছর যখন বোর্ডে একে একে পড়াতাম তখন আমি এটা রিয়েলাইজ করছি যে এই চিত্র আমি যেটা বোর্ডে অঙ্কন করে দিচ্ছি এটা তুমি কখনোই খাতায় আঁকতে পারবা না। সো যেহেতু তুমি খাতায় আঁকতে পারবা না, খাতায় যেটা আঁকতে পারবা, এই কারণেই আলাদা করে ওই ভিডিওগুলো শ্যুট করতে দুটো ক্যামেরা সেট আপ করা লাগতো। তো ওই দুটো ক্যামেরা সেট আপ করে ওই ভিডিওগুলো তোমাদের জন্য করা হয়েছে, যেন তোমরা হচ্ছে ওটা দেখে উপকৃত হতে পারো। ঠিক আছে। হাইড্রোজেন বন্ড মানে একটা হাইড্রোজেনের সাথে আরেকটা হাইড্রোজেনের একটা বন্ড তৈরি হয়। এখানে তো এটার স্ট্রাকচারে তো হাইড্রোজেন আছে, রাইট? সো একটা হাইড্রোজেন থেকে আরেকটা হাইড্রোজেনের মাঝে হচ্ছে একটা বন্ড তৈরি হয়। ফাইন। সো এইবার আমাদের ভৌত গঠন শেষ, মানে ডিএনএ শেষ, ঠিক আছে? আচ্ছা, বংশগতির রাসায়নিক ভিত্তি কোনটা? ডিএনএ। আমরা গত ক্লাসে যেভাবে পড়ছি যে বংশগতির ভৌত ভিত্তি কেন বলা হয় ক্রোমোজোমকে, ওইটার অ্যান্সার যেভাবে ছিল এটার অ্যান্সারও একইভাবেই হবে। দুটো অংশ, একটা ভিত্তি কেন আর একটা হচ্ছে ভৌত ভিত্তি কেন, ঠিক আছে? আচ্ছা, এইবার যখন তুমি আরএনএ পড়বা, তোমাকে জাস্ট আরএনএ একটা কিচ্ছু পড়া লাগবে না। তুমি যেভাবে ডিএনএ পড়ছো একইভাবে ডিএনএর কন্ট্রাডিকশনে আরএনএ হয়ে যাবে। আমি বলে দিছি, যেরকম মনে করো সুগার, ওখানে ডিঅক্সি সুগার, এখানে শুধু রাইবোজ সুগার। তারপরে হচ্ছে কোনটা নাইট্রোজেন বেজ ওখানে আছে, এখানে কোনটা নাইট্রোজেন বেজ আছে, জাস্ট কন্ট্রাডিকশন হবে। তো যারা স্মার্ট না তাদের কিন্তু ডিএনএ পড়তে আধা ঘন্টা লাগবে, আরএনএ পড়তে আধা ঘন্টা লাগবে, ডিএনএ আরএনএ এর পার্থক্য পড়তে আধা ঘন্টা লাগবে। যারা স্মার্ট তাদের আধা ঘন্টার মধ্যে ডিএনএ আরএনএ এবং পার্থক্য তিনটাই হয়ে যাবে। সো আমি কিন্তু সবসময় তোমাদের শুরুর দিন থেকে এটাই শিখাচ্ছি যে তুমি যদি স্মার্টলি পড়াশোনা করো তোমার অল্প পড়েই হবে, আর যদি তুমি স্মার্টলি পড়াশোনা না করো তোমার সব পড়তে অনেক সময় লাগবে, অনেক ইনফরমেশন মনে রাখবা এবং লাস্টে কিছুই মনে থাকবে না পরীক্ষার হলে। আপু, জীবের প্রজনন এর অধ্যায়ের রেকর্ডেড ক্লাস আসে না কেন? আচ্ছা, গত বছর তোমাদের সাদমান ভাই তো সম্ভবত গত বছর এই ক্লাস নিছে, আমি যদি ভুল না করে থাকি। এটা তো দিয়ে দেওয়ার কথা, না থাকার তো কোনো কথা নাই, এটা তো অবশ্যই থাকার কথা। শর্ট সিলেবাসে তো ছিল তোমার জীবের প্রজনন অধ্যায়টা, সো এটা তো থাকার কথা। সমস্যা নাই, তোমাদের এখনো তো টাইম আছে। এটা তোমাদের এই মনে করো ঈদের পরে আর জাস্ট কয়েকটা ক্লাস হয়ে আমি অধ্যায়টা শেষ করে দিব, দেন দেখবা যে ওই চ্যাপ্টারটা হচ্ছে স্টার্ট হয়ে যাবে। ওকে, ওটাও হয়ে যাবে, মানে এটা নিয়ে তোমাদের প্যারা খাইতে হবে না, সমস্যা নাই, তোমাদের অবশ্যই প্রি টেস্টের আগে হয়ে যাবে। আচ্ছা, আর আমি দেখব যে কেন এই ক্লাসটা হচ্ছে নাই, ঠিক আছে? আমি কথা বলবো অফিসে, আমি দেখব যেটা হচ্ছে কেন নাই। আচ্ছা, সো
তোমাদের কাজ হচ্ছে ডিএনএর ভৌত গঠনের চিত্র অঙ্কন করা, এবং একই সাথে তোমাদেরকে আমি পড়ার কৌশল এবং পরীক্ষায় লেখার কৌশল দুটোই বলে দিছি, বাট তোমরা ভৌত গঠনের চিত্র অঙ্কন করবা, এটা সবচেয়ে বেস্ট, আমি তোমাদেরকে ফিডব্যাক দিব। আচ্ছা, এগুলো তো সেম আগের মতোই, আমি এটা দেখাচ্ছি না, মানে এটা দেখায় কোনো লাভ নেই আর কি। আরএনএতে কোনটি পাওয়া যায় না, ডিএনএতে কোনটি পাওয়া যায়, চিত্র অঙ্কন আসতে এই যে এগুলো হচ্ছে তোমার ইউরাসিল, সাইটোসিন, থায়ামিন, অ্যাডিনিনের ছবি। তো তোমরা বললা না যে কিভাবে হাইড্রোজেন বন্ড হয়, তো দেখা যাচ্ছে এই হাইড্রোজেনের সাথে এই হাইড্রোজেনের বন্ড হয়, ঠিক আছে। মনে করো অ্যাডিনিনের সাথে তো কার বন্ড হয় যেন, মনে করো হচ্ছে অ্যাডিনিনের সাথে তো ইউরাসিলের বন্ড হয় না, অ্যাডিনিনের সাথে গুয়ানিনের সাথে মনে করো সাইটোসিনের বন্ড, তো এই হাইড্রোজেনের সাথে মনে করো এই হাইড্রোজেনের বন্ড হয়, ঠিক আছে, এটাকে এই হাইড্রোজেন বন্ড বলে। আচ্ছা, এরপরে হচ্ছে পার্থক্য। পার্থক্যতে সবাই জানো যে পার্থক্য দুইটা লাইনে লেখা যাবে না, পার্থক্য লিখতে হবে তিনটা লাইনে। সো এই সাইডে আরেকটা প্যারা হবে যেখানেকার পয়েন্টের নাম থাকবে পার্থক্যের বিষয়, এখানে একটা পয়েন্টের নাম থাকবে যেটা হচ্ছে পার্থক্যের বিষয়, এবং এখানে 1 নম্বরে একটা থাকবে, 2 নম্বরে একটা থাকবে, 3 নম্বরে একটা থাকবে, 4 নম্বরে একটা থাকবে, 5 নম্বরে একটা থাকবে। তো কি কি থাকবে, এই যে নাইট্রোজেন ঘটিত বেস, এটা একটা পয়েন্ট, তারপরে হচ্ছে সুগার কোনটা সেটা একটা পয়েন্ট, অক্সিজেন থাকে কি থাকে না সেটা একটা পয়েন্ট, একটা হচ্ছে ডাবল হেলিক্স, একটা সিঙ্গেল হেলিক্স, মানে একটা দুইটা হেলিক্স দুইটা সূত্রা, আর একটা হচ্ছে একটা সুতা, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা পয়েন্ট আকারে যাবে, বুঝতে পারছো? তাহলে তোমরা বইয়ে খেয়াল করে দেখবা যে তোমাদের বইয়ের এটা জাস্ট একটা রিডিং দিও, এটা এমন কিছু না, ডিএনএ আঁকা তৈরি করা দিয়ে বলতেছে। তোমরা দেখবা যে এই যে ডিএনএ সরি আরএনএ পর্যন্ত আমি তোমাদের সবই কমপ্লিট করে দিয়েছি, এই পর্যন্ত তোমাদের পড়া হচ্ছে ডান, এই পর্যন্ত। হ্যাঁ, এখানে একটা কথা বলেছে যে ভাইরাসের কথা, ভাইরাসে হয় ডিএনএ থাকে অথবা আরএনএ থাকে। সো কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে যেরকম হচ্ছে ডিএনএ অনুপস্থিত, তাদের হচ্ছে আরএনএ থাকে, যেরকম টোবাকো মোজাইক ভাইরাস, যেটা ফুল মানে শর্ট ফর্ম হচ্ছে টিএমভি, সেটা হচ্ছে আরএনএ দিয়ে তৈরি। হ্যাঁ, বুঝছো? আচ্ছা, আরএনএটা পরীক্ষায় আসে না, ঠিক আছে, আরএনএটা পরীক্ষায় আসে না, ডিএনএটাই হচ্ছে পরীক্ষায় আসে। আপু এই চ্যাপ্টারের পর কেমিস্ট্রি 14 চ্যাপ্টার পড়ায়েন প্লিজ। আচ্ছা, 14 চ্যাপ্টারে কি আছে, ওই যে জেনেটিক্সের চ্যাপ্টারটা না? আচ্ছা হ্যাঁ, ওগুলো সবই পড়ানো হয়ে যাবে, এগুলো সবই তোমাদের প্রি টেস্টের আগে পড়ানো হয়ে যাবে। ওকে, নতুন যে অধ্যায়গুলো আছে সেগুলো অবশ্যই প্রি টেস্টের আগে পড়ানো হবে। আচ্ছা, এইটুকু অংশে কারোর কোনো সমস্যা আছে কিনা বলো? আমি কি আজকে জিন অংশটা শুরু করব না করব না? তোমরা যা বলবা তাই হবে, কারণ আজকে তো মানে তোমাদের সাথে আমার একটা ঈদ ভাইবের মধ্যে দেখায়, ঈদের পরে যে ক্লাস হবে দেখবা যে ঈদের দেখা যাচ্ছে 1 সপ্তাহ পরে আমার ক্লাস পড়তেছে, সো অনেক দেরি হয়ে যাবে, ঠিক আছে। তো তখন আসলে কিন্তু এত মানে তোমাদের সাথে মানে ঈদের ইয়েতে কথা হবে না। সো আজকে যেহেতু ঈদের আগে ঈদ ঈদ একটা উৎসব আছে, সো এই জন্য আজকে তোমাদের জিজ্ঞেস করছি, তোমরা যদি বলো, তাছাড়া অন্য দিন তো আমি নিজেই বুঝি যে তোমাদের কতটুকু পড়ানো উচিত। সো যেহেতু একটু কম্পারেটিভলি 1 ঘন্টা তো অবশ্যই ক্লাস নেই, যেহেতু কম্পারেটিভলি আগে করতেছি সেই কারণে বললাম, কারণ আমি আগেই ক্লিয়ার করছি যে ডিএনএ আরএনএ এবং হচ্ছে আমাদের আরেকটা যেটা আছে এটা মানে পার্থক্য, এটা যদি তোমরা হচ্ছে মানে আমার মতো করে পড়ো তাহলে তোমার আধা ঘন্টা লাগবে, আর না হলে কিন্তু এইটা পড়াইতেই আমার 5টা বেজে যেত, ঠিক আছে। ওকে, আচ্ছা ঠিক আছে, আমি জানি তো আসলে কি জানো, আমি একটা জিনিস সবসময় লাইফে রিয়েলাইজ করি কি, যে মানে পড়াশোনা যতটুকু করতে ইচ্ছা করে ততটুকুই করা উচিত, জোর করে কখনো পড়াশোনা করা উচিত না। তো স্টুডেন্টরা পড়তে চাচ্ছে না, তখন জোর করে পড়ানো উচিত না, এটা আমি সবসময় বিলিভ করি। তারপরও এনাফ পরিমাণ তোমাদেরকে আমি পড়াই দিছি, তোমরা এতটুকু অবশ্যই পড়বা, যে 2টো ক্লাস হয়েছে, এই অধ্যায়টা অনেক বেশি ইম্পর্টেন্ট। অ্যান্ড আরেকটা ব্যাপার আমি ঈদের পরে তোমাদের সাথে শেয়ার করবো, আমাকে মনে করাই দিবা, সেটা হচ্ছে প্রি টেস্টের গাইডলাইন।
তোমরা যেহেতু একাডেমিক প্রোগ্রামের স্টুডেন্ট, তোমাদের একদম ঈদের পরের দিন যে ক্লাসটা হবে সেই ক্লাসে আমি তোমাদেরকে প্রি টেস্টের গাইডলাইন দিয়ে দিব, কারণ ঈদের পরে তোমরা ফিল করতে পারবা যে আসলে এসএসসি পরীক্ষা নকিং অ্যাট দ্য ডোর। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সবাই যেহেতু বলছে যে হচ্ছে জিন আজকে পড়বে না, সো সবাইকে আজকে আর পড়াবো না। সবাই অনেক বেশি আনন্দ করো, সবার ঈদ অনেক অনেক বেশি ভালো কাটুক। সবাই আমার জন্য দোয়া করবা, আমার ঈদও যেন অনেক বেশি ভালো কাটে। অ্যাজ ইউজুয়াল ঈদ আমার অতটা ভালো কাটে না, বাট তারপরে সবাই আমার জন্য দোয়া করবা যেন আমার ঈদও ভালো কাটে। তোমাদের সবাইকে অনেক দোয়া দিয়ে দিলাম। সবাই এই অংশটুকু পড়াশোনা করে ঈদের ছুটিতে প্রবেশ করবে। আপুর কথা কিন্তু রাখতে হবে, এবং ঈদের আগে এটা তোমাদের দায়িত্ব দিচ্ছি, বাট তোমরা গাফিলতি করবা না। ঈদের আগে যদি ভৌত গঠনের চিত্রটা তোমরা না আঁকতে পারো, অবশ্যই ঈদের পরে ভৌত গঠনের চিত্রটা এঁকে গ্রুপে পোস্ট করবা। ঠিক আছে, ঠিক আছে। তো সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে, এবং আল্লাহ হাফেজ।